জঙ্গি হামলার পরিকল্পনা ছিল এমন খবরই উঠে আসছে ভারতের বিভিন্ন মিডিয়া এবং সেই সূত্রে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে খবরগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে। এই যে এই ধরনের সংবাদের সাথে মূলত বাংলাদেশ কখনো মানে বাংলাদেশের মানুষ এই ধরনের সংবাদে অভ্যস্ত না। এক কথায় যদি বলি, এই ধরনের সংবাদ বহু বছর থেকে আমরা শুনিনি যে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে এই ধরনের জঙ্গিপনা করছে। হঠাৎ এই ধরনের এই সংবাদ কেন আসছে? আমি ফরিদ ভাইয়ের কাছ থেকে একটু বিশ্লেষণ শুনবো। ফরিদ ভাই যদি দয়া করে একটু আলোচনা করেন। ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আরআই ভুইয়া সাহেব এবং আপনার যারা দর্শক রয়েছেন বাংলাদেশ, ভারত সহ দেশে বিদেশে, সকলকে আমার শুভেচ্ছা, সালাম, নমস্কার। আপনি যে প্রসঙ্গটা এনেছেন এটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতে, বাংলাদেশে বরং কমই হচ্ছে। সবচেয়ে বেশি এতদিন মানে এটা যদি আপনার 2 বছর 3 বছর আগের ঘটনা ঘটতো, এটা নিয়ে অত চিন্তা ভাবনা মানুষ করতো না, কিন্তু এবং ভারতের মানুষ এটা নিয়ে ভাবতেও না। এত বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ ছাড়া, ত্রিপুরা ছাড়া খুব কম রাজ্যের মানুষই, আর দিল্লির কিছু মানুষ ছাড়া, তাছাড়া যে সাউথ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সাউথের মানুষজন বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা করতেই তারা আগ্রহী না। আমি দীর্ঘদিন সাউথে ছিলাম, আমি বহুবার সাউথে আসা যাওয়া করেছি, আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম। তো আপনি যে শিরোনামটা দিয়েছেন যে ভারতের জঙ্গি হামলার ছক, 7 বাংলাদেশি গ্রেপ্তার। জঙ্গি হামলা ভারতে হয়ে থাকে এবং বড় বড় হামলা ঘটেছে আমরা জানি, কিন্তু আমাদের জন্য উদ্বেগের কারণ হচ্ছে যে এখন বাংলাদেশি গ্রেপ্তার। এর আগেও কয়েকজন হয়েছে, এর আগেও দিল্লিতে, মাদ্রাজে গ্রেপ্তার হয়েছে, সংখ্যায় সেগুলো কম ছিল, এত ঘন ঘন হতো না। ইদানিং দেখবেন বাংলাদেশিরা গ্রেপ্তার হওয়া শুরু হয়েছে। এটা কারণটা কি? হঠাৎ করেই তো আর এটা ঘটে না, একদিনেই তো আর এটা ঘটে নাই। আপনি দেখেন, তার আগে আপনি কয়েক বছর, 1-1.5 বছর আগে আপনি শুনেছেন যে 135 জন বাংলাদেশি জঙ্গিকে পাওয়া গিয়েছিল ইরানের বর্ডারে। সেই সংবাদ মাধ্যম আমাদের এগুলো চেপে যায় এবং কথা বলে না। তারপরে তারা কোথায় থাকে, কোথায় আসে, কেউ কিছু বলে না। এর আগে আপনার মনে থাকা, তারপরে মনে থাকার কথা যে মালয়েশিয়াতে 35 জনকে জঙ্গি মানে সন্ত্রাস ইসলামী সন্ত্রাসের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সিঙ্গাপুরে এর আগে পাসপোর্ট জালিয়াতি করেছিল আজকের মুফতির আমির হামজা, সেইখানেও সন্দেহজনক কাজ। আপনি জানেন যে গতকাল বা পরশু মিজানা জাহারিকে হেট স্পিচ, ধর্মীয় সাম্প্রদায়িকতা, উগ্রতা ছড়ানোর দায়ে, ঘৃণা ছড়ানোর দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন বলবেন এটা কেন আনলাম? একটার সাথে আর একটা জড়িত। আজকে অস্ট্রেলিয়া দেখেছেন যে শুধুমাত্র একজন জামাতি মৌলবীকে বহিষ্কার করলো, ডিপোর্ট করলো। কালকে হয়তো দেখবেন যে 20 জন গ্রেপ্তার হয়েছে, 30 জন গ্রেপ্তার। যখন পাকিস্তানে, শুধু তাই না, পাকিস্তানে যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আফগানিস্তানের পক্ষ হয়ে, টিটিপি হয়ে, খোদ পাকিস্তানে, আপনি দেখেছেন পাকিস্তানের সেনাবাহিনীর হাতে গুলি খেয়ে মারা গেছে, সেটা পাকিস্তানের পত্রিকায় এসেছে। এগুলো নিয়ে আমাদের বাংলাদেশের নেতা মন্ত্রীরা কথা বলে না। এটা কেন হলো? যদি একজনও হয়ে থাকে, একজন বাংলাদেশি কেন পাকিস্তানের টিটিপির হয়ে মারামারি করবে? তাহলে যে ছেলেটা, যে তরুণটা, যে মুসলিম সন্তান বা যে মুসলমান পাকিস্তানের টিটিপি হয়ে আফগানিস্তানের পক্ষে পাকিস্তানে মারামারি করে, সে বাংলাদেশে কি করবে, ভারতে কি করবে? সোজা হিসাব, সোজা হিসাব। যে ছেলেটা পাকিস্তানে চলে গেছে আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করে পাকিস্তানকে নুকসান পৌঁছানোর জন্য, তো তারা ভারতে তো যাবেই। আর বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষ কাজ করতেছে এবং এটা পরিকল্পিত ভাবেই করা হয়েছে। পাকিস্তানকে তো শেষ করা হয়েছে। পাকিস্তানের জজবা কি? পাকিস্তানিদের ইমানের অঙ্গ হইল, সারা পৃথিবীর মুসলমানের ইমানের অঙ্গ হইল 5টা, আবার মাদ্রাসায় পড়ে 6টা। তা আমরা 5টা ধরেই আলোচনা করি। সারা পৃথিবীতে মুসলমানদের ইমানের স্তম্ভ, ইসলামের স্তম্ভ 5টি। পাকিস্তানি এবং বাংলাদেশিদের ইমানের স্তম্ভ হচ্ছে 6টি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত প্লাস ভারত বিরোধিতা। এটা আপনি যাকে জিজ্ঞেস করবেন তার কাছে আপনি এটা প্রমাণ পাবেন। তো এই যে 10টা কষ্ট মামলার কথা ভুলে যাওয়ার তো কথা না আপনাদের, যে কারণে এই বিএনপি সরকার, এই যেটা এখন বর্তমানে রয়েছে মুসলিকা সরকার, তাদেরই সরকার 17 বছর তারা বিরোধী দলে ছিল, ওই একটাই কারণ,
আপনারা যে যাই বলেন না কেন, ওই 17 ট্রাক অস্ত্র মামলার কেসেই কিন্তু ভারতের অস্ত্র পাচারের যে প্ল্যান করেছিল পাকিস্তানের আইএসআই, জামাত, বিএনপি মিলা, সেই কুফল কিন্তু তারা এই 17 বছর ভোগ করেছে। আর এখন ভারতের ভিতরে তো ঢুকবেই, স্বাভাবিক। কারণ বাংলাদেশ এখন হলো ভারত বিরোধিতার জন্য সবচেয়ে উর্বর জায়গা, জঙ্গিবাদ ছড়ানোর জন্য উর্বর জায়গা। স্বয়ং এই দেশের যিনি প্রধান হয়েছিলেন ইন্টারিম গভর্নমেন্টের, তিনি ক্ষমতা নেওয়ার আগে ফ্রান্স থেকে ঘোষণা করেছিলেন তিনি ভারত ভেঙে ফেলবেন, এবং সেটা ফলাও করে ছাপানো হয়েছে, সারা পৃথিবী জানে। এমনকি সেটা বারবার রিপিট করেছে তারা। এমন না যে সালাউদ্দিন সাহেবের মতো সকালে পুলিশ হত্যার বিচারের তদন্তের কথা বলে পরে বলছে এটা আমি বলি নাই, অথবা বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছে যে আওয়ামী লীগ নাকি 8 বছর যাবৎ টিকা দেয় না, পরে তিনি ঘুরায় বললেন যে এটা ক্যাম্পেইনের ত্রুটি ছিল। তো এরকম তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলেন নাই, সেই কথার উপরেই তারা ছিলেন। আমরা দেখেছি ঢাকা শহরে রিটায়ার্ড ফালতু কিছু আর্মি অফিসার, যাদের কোনো কাজ নাই, খাইয়ে দেয়, পাকিস্তানি জজ বা মৌলবীদের মতো প্রচার করে যাদের কাজ, তারা আমরা দেখেছি ঢাকার মহাখালীর ফ্লাইওভার নিচে এসে বলেছে 4 দিনে দিল্লি দখল করবে, 7 দিনে 7 সিস্টার খেয়ে ফেলবে। তো এই ধোঁয়া দেখেই তো বোঝা গিয়েছে যে নিচে আগুন আছে। এই যে ভারত বিরোধী জজবা এখানে আজ নতুন না, তো আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা জানি এখানে প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাটে, মাঠে, ঘাটে, কোচিং সেন্টার গুলো থেকে তথাকথিত জামাত শিবিরের কোচিং সেন্টার, প্রত্যেক জায়গায় 2টা জিনিস শেখানো হয়। একটা হলো মুক্তিযুদ্ধ বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা মিলে একটা বললাম, আর হচ্ছে ভারত বিরোধিতা ও হিন্দু বিদ্বেষ। এই 4টা মিলে 2টা পয়েন্টে রাখলাম। এইখানে তাদের সারাক্ষণ এটা শেখানো হয়। পাকিস্তান ভেঙে ফেলেছে ভারত এবং আওয়ামী লীগ, এটা শেখানো হয়। এই কথাগুলো বললে আবার কিছু কিছু আওয়ামী লীগের লোকেরও রাগ করে, তারা আমাদের বলে তোমরা আওয়ামী লীগের পক্ষে কথা বললো না। আরে ভাই, আমি আওয়ামী লীগের পক্ষে বলি নাই, ইতিহাস বলতেছি। আবার যারা বলবেন বিপক্ষে বলতেছি, তাদেরও বলি কোনো বিপক্ষে বলি নাই, যা ঘটনা তাই বলতেছি। খোদ আওয়ামী লীগের লোকজন ইদানিং আমাদের উপরে, মানে আমার উপরে অন্তত কিছুটা মনক্ষুণ্ণ হয়, কেউ কেউ দেখি ফেসবুকে লেখে, হাসি আসে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা আমরা বলতেছিলাম, এইখানে এই বাংলাদেশে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ বিরোধিতা, ভারত ও হিন্দু বিদ্বেষ নিয়মিত চর্চা করা হয়। এইখানে সেটা ইমানের অঙ্গ হিসেবে চর্চা করা হয়। এই অপ্রিয় সত্য কথা, এটা বললে সবাই মনক্ষুণ্ণ হয়, বলে কিছু করেন না। এই জন্য আমার নামের সাথে সাথে ক্রিটিক শব্দটা যুক্ত আছে। সুতরাং আমি এটা বলতে হবে, কারণ যারা সবই যদি সবাই যা কেউ বলে না তাই আমি বলি। এখন বলবেন যে ভারতে যে এই জঙ্গিরা গেল, এটা তো আপনি 7 জনকে পেলেন, কয় 7 জন যে ভিতর আছে এটা তো এখনো ধরা পড়ে নাই। বাংলাদেশের রোহিঙ্গা সেইখানে 30,000, সরি, বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ ক্যাম্প থেকে পালিয়ে এবং সরাসরি বার্মা থেকে পালিয়ে গিয়ে 30 থেকে 40,000 রোহিঙ্গা এই মুহূর্তে ভারতে থাকে। তার মধ্যে সম্ভবত 14,000 রেজিস্ট্রেশন করা, আর গুলো বৈধ। বাংলাদেশের এই রোহিঙ্গারা আমার সামনে বলেছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক শব্দ বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নেতিবাচক বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে জঘন্য ভাষায় কথা বলেছে। এই রোহিঙ্গারা কেমনে জানলো? শেখ হাসিনা সম্পর্কে কেমনে জানলো? তারা তো ওই দেশে কিছুই জানে না, পড়ালেখা জানে না, যাদেরকে লবণ দিলে কন্ডমের মধ্যে রাখে, সেই লোকগুলো এত নিরীহ, তারা ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তারা কেমনে জানলো? তাদের জন্য তুরস্ক এখানে জমি কিনে দিয়েছে, তাদের জন্য আমেরিকার পাকিস্তান টাকা দেখলে কারা শিখাইলো আমরা জানি, কিন্তু ভাষণের নাম নিতে মানা, নিলে খোদা আওয়ামী লীগের আগে। এই আওয়ামী লীগেরাই কিন্তু তাদের খাওয়াইছে, পড়াইছে। এটা বললো আবার আরেক দিকে নিয়ে যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে সন্ত্রাসী, এখানে 7 জন না, কত 7 জন আছে সেটা আস্তে আস্তে ধরা পড়বে। কিছুদিনের মধ্যে দেখতে পারবেন, যখন ইরান পাকিস্তান সীমান্তে খোদ পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধে নিহত হয়েছে বাংলাদেশিরা, আফগানিস্তানে খোদ এই যে মামুনুল সাহেব বিনা ভিসায় গিয়েছে, সে বলেছে তার পাসপোর্টের ডকুমেন্টস নেই। তার মানে কি? দাল মে কুছ কালা হায়। আপনি খেয়াল করেন, এই দেশের একজন অতি পরিচিত মুখ, সে বিনা ভিসায় আফগানিস্তানে গিয়েছে, সেখানে তার সিল নাই। কেন থাকলো না? কেন আফগানিস্তান কাবুলের এয়ারপোর্ট থেকে সিল মারা হলো না? কেন দুবাই এয়ারপোর্টে তাকে সিল মারা হলো না? তার মানে এরা যে জঙ্গিবাদে জড়িত, এরা যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এবং এটা কিন্তু আমাদের কেউ বলে নাই। এখন কেউ বলতে পারবে না এটা মিথ্যা বলতেছে। কে বলেছে?
খোদ মামুনুল হক মৌলভী নম্বর 501 বলেছে তার পাসপোর্টে সিল না। সে যদি লাইভ ওটা না দেখাইতো আমরা তো বিশ্বাসই করতাম না সে আফগানিস্তান গিয়েছে। মাশাল্লাহ আমাদের মধুপুরে পীর সাহেব গিয়েছিলেন। পীরেরা নাকি সন্ত্রাসবাদ পছন্দ করে না যারা বলেন, তারা মধুপুরে পীরকে জিজ্ঞেস করেন আফগানিস্তানে কেন গেল, আফগানিস্তানে তার কি কাজ, সেখানে মামুনুল যাবে, ঠিক আছে সে তো জঙ্গিবাদ, এটিএম আজহারুল যাবে, তারা যাইতে পারে, কিন্তু এই পীর সাহেব কেন গেল আমাদের মধুপুরের, সেই প্রশ্নটা করলে হয়তো অনেকে রাগ করবে। যাই হোক, এই যে যেটা এটার এখন প্রতিক্রিয়া কি ঘটবে আপনি নিশ্চিত থাকেন, এই মুহূর্তে জামাত বিএনপির কাঁধে চড়ে আইএসআই বাংলাদেশ থেকে পালে পালে এই জঙ্গিদের ভারতে প্রবেশ করাবে। আর ভারতের ভিতরে খাপটি মেরে থাকা কিছু চিঙ্কুবাম আছে, আর কিছু মুসলমান আছে, সব না, কিছু মুসলমান আছে, আর সকল চিঙ্কুবাম এরা সবসময় ভারত ভাঙার জোশে মত্ত। আবার এক শ্রেণীর মানুষ আছে গজওয়াতুল হিন্দ করবে, তাদের এই আশ্রয় প্রশ্রয়ে তারা যাবে। মুফতি মাসুদকে বলা হয় ভারতের দালাল, হিন্দুদের দালাল, সেই মুফতি মাসুদ কিন্তু এখন জেলে। কিন্তু এই যে দেখবেন জঙ্গিরা ভারতে গিয়ে আশ্রয় পায়, প্রশ্রয় পায়, আমরা দেখেছি যে তারা ভিসাও পায়, আমরা ভিসাও পাই না, কখনো কখনো আমরা ভিসাও পাই না, এরকম অবস্থা। এই যে মুফতি মাসুদের ভিসা এক্সটেনশন করে নাই তিনি জেলে, কিন্তু জঙ্গিরা সেখানে কিভাবে থাকলো? এখন বলবেন অবৈধভাবে ছিল, অবৈধভাবে তারা কিভাবে থাকলো? আমরা যেখানে বৈধভাবেই থাকতে পারি না কখনো কখনো, সে অবৈধভাবে জঙ্গিরা কিভাবে গেল? তার মানে এদের পেছনে রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, তাদের পেছনে সামরিক শক্তি, তাদের পেছনে কোনো গোয়েন্দা সংস্থার দেশি বিদেশি সকল শক্তি এদের পেছনে রয়েছে। এই বর্তমান যে ইউনূস সরকারের পরে, ইউনূস সরকারের আমলে তো ছিল জঙ্গিদের জন্য মানে পোয়া বারুদ, তাদের ব্রিডিং হওয়ার সময়। আর এই যে বর্তমান যে সরকার ফরিদ ভাই, একটু একটু আপনাকে স্মরণ করায়, 5 আগস্টের পরে জেল থেকে অনেকেই বেরিয়ে গিয়েছে, তাদেরকে কি পরে আবার জেলে নেওয়া হয়েছিল? বের তারা হয়ে কোথায় গেল? তারা বের হয়ে যায় নাই, তাদের বের করে আনা হয়েছে। তাদেরকে বের করে এনেছে জামাত, তাদেরকে বের করে এনেছে বিএনপি, তাদেরকে বের করে এনেছে পাকিস্তানের আইএসআই, তাদেরকে বের করে এনেছে ইউনূসের সরকার। দণ্ডপ্রাপ্ত আসামি, কোন নিয়ম মানে নাই। যেখানে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের লোক পেলে তাকে ধরবা পরে মামলা দিবা, আর যারা সাজাপ্রাপ্ত আসামি, কেউ কেউ মৃত্যু দণ্ডপ্রাপ্ত, তাদের পক্ষে কেউ জামিনের আবেদন করে নাই, তারা জেল থেকে বেরিয়ে আসছে। এই মানুষগুলোকে আনার পরে জঙ্গিবাদ তো উস্কে যাবেই। আর এই মানুষগুলো না আসলেও জঙ্গিবাদ উস্কে যেত। এখন আপনি আমাদের সংসদের দিকে তাকান, আরে ভাই দেশটাতে কত, আপনি দেখেন না একজন এমপি কে দেখে একটা সেনাবাহিনীর লোক টিজ করেছে, ওই যে জঙ্গি যায়, জঙ্গি এমপি সত্য বলেছে। আমি ভাবলাম ওই সেনাবাহিনীর লোকটা চিনিল কেমনে। তো এই যে জঙ্গিবাদ বাংলাদেশ, তো শুনেন পাকিস্তান কি কাজ করে, পাকিস্তান ভিখারি রপ্তানি করে আর সন্ত্রাসী রপ্তানি করে, এটা হচ্ছে তাদের আয়ের উৎস। বাংলাদেশকে জাকাতিস্তান বানাবে, তো জামাতের নেতা বলেছে। জামাত বাংলাদেশ থেকেও যাতে জঙ্গি রপ্তানি করে সেই ট্রেনিংটা এখন আইএসআই বাংলাদেশে দিচ্ছে, এবং যতদিন এই সরকার থাকবে ততদিন তারা করবে। যতদিন বিএনপি জামাতের এই সরকার থাকবে ততদিন তারা এটা বিনা বাধায় করতেই থাকবে। আপনি 7 জন, আবার দেখেন সবচেয়ে বিপজ্জনক, সেই যে সাব্বির আহমেদ লোনি নাকি কি যেন তার নাম, তাকে যে ভারতীয় 8 জনকে গ্রেপ্তার করেছে লস্করে তাইবার, 7 জনই বাংলাদেশি। কত বড় বিপজ্জনক বিষয়। বাংলাদেশ এটা নিয়ে কোনো বিবৃতি দেয় না, সরকার কোনো বিবৃতি দেয় না, মনে করেছে যে ঝড় আসছে, উটের মতো মাথাটা গুজে রাখি সব ঝামেলা শেষ হয়ে যাবে। অত সহজ না। আপনি দেখেন সেই সাব্বির ঢাকাতে পালিয়েছিল, সে সাজাপ্রাপ্ত আসামি, সে অস্ত্র সহ ধরা পড়েছিল, প্রায় 8-10 বছর জেল কেটেছিল, তারপরে জামিন নিয়ে সে বাংলাদেশে পালিয়ে থাকে। আমি খুব ভালো করে এটা অনেক সময় বলতাম, ভারতীয়রা বিশ্বাস করতো না আমার কথা। বললাম তোমাদের যারা জঙ্গি, ভারতীয় যারা জঙ্গি এবং মোস্ট ওয়ান্টেড যারা ক্রিমিনাল, তারা বাংলাদেশে থাকে, বিশ্বাসই করে না। আবার বাংলাদেশের যারা জঙ্গি তারা ভারতে গিয়ে পালায়, এটা না বাংলাদেশ বিশ্বাস করে না ভারতে বিশ্বাস করে। বাংলাদেশের যারা জঙ্গি তারা গিয়ে পালায় ভারতে, ভারতের জঙ্গিরা পালায় থাকে বাংলাদেশ, এটা তো সত্য। এবং এদের জন্য সবচেয়ে ভালো জায়গাগুলো হচ্ছে এই দেশের ক্ষমতাবান এবং মাদ্রাসা। আর ভারতে গিয়ে পালায় যেখানে মুসলিম অধ্যুষিত, অথবা যেখানে মুসলমান পরিচয় আত্মগোপন করে কখনো কখনো তারা থাকে। ভারত তো বিশাল বড় দেশ, ওখানে তাদের জন্য পালানো আরো সহজ, কারণ তাদের লজিস্টিক সাপোর্ট থাকে। এই ব্যাপারে ভারতের একজন বিখ্যাত সাহিত্যিক আছেন মাখনলাল চতুর্বেদী, 30-40 দশকে তার লেখা
প্রকাশিত হতো। যে বিখ্যাত মাখনলাল চতুর্বেদী তার একটা বই লিখেছেন, তার বইটার নাম হলো কলা আর সাহিত্য। এই বইটা আমার নাম এই জন্য মনে থাকে, এই বইটা আমি কয়েকবার পড়েছিলাম তাই মনে থাকে। তো এই কলা আর সাহিত্যে তিনি লিখেছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি কখনো সমর্থন পায় না, আর জ্ঞানী ব্যক্তিরা লুকিয়ে কাজ করতে পারে না, রাষ্ট্র সমাজ তাকে কখনো সহযোগিতা করে না। তার একটা প্রবন্ধ আছে, লিখক এক মার ডালনে কা চিজ হ্যায়, মানে সে না খেয়ে মারা যাবে, এই ব্যাপারে লেখককে কেউ খোঁজ নেয় না, কিন্তু একজন সন্ত্রাসী তাকে রাষ্ট্র সহযোগিতা দেয়, সমাজ সহযোগিতা দেয়, কোনো গোষ্ঠী সহযোগিতা দেয়, এবং তারা লুকিয়ে থেকে কাজ করতে পারে। এই যে আমরা কি লুকিয়ে কাজ করতে পারবো? আমাদের সামনে আসতেই হবে, আমাদের লুকিয়ে থেকে কাজ করার কোনো সুযোগ নেই। সেটাই তিনি তো জঙ্গিবাদকে বাংলাদেশ থেকে, এটা নতুন কিছু না, বহুদিন যাবত প্র্যাকটিস করা হচ্ছে। ভারতের জন্য এটা অবশ্যই বিপজ্জনক, আর বাংলাদেশের জন্য তো বিপজ্জনক বটেই। ভারতের জন্য বিপজ্জনক যে তাদের সার্বভৌমত্ব এবং সম্প্রদায়ের জন্য হুমকি, আর বাংলাদেশের হচ্ছে পুরো দেশটার জন্য তারা হুমকি। কারণ এরা নিজের দেশকেও ধ্বংস করবে, অন্য দেশকে ধ্বংস করবে। কারণ ভারত যখন দেখবে এইভাবে রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে জঙ্গি, তখন ভারত বাংলাদেশকে জামাইয়া ধরে রাখবে না। এই যে তালে পালিশ করতেছে, যে এই যে ডিজেল এখনো দিচ্ছে, একটা সময় তো সোজা করে ফেলবে, একেবারে তারের মতো সোজা করে ফেলবে। তখন এই যে যে জঙ্গিবাদের যে ছায়া, জঙ্গিবাদের যে কার্যক্রম, এগুলো আমাদের জন্য বহির্বিশ্বে, এই যে 7 জন জঙ্গি গ্রেপ্তার হলো, বহির্বিশ্বে কি মেসেজ গেল এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। সারা বিশ্বে মেসেজ গেল যে বাংলাদেশিরা জঙ্গি হয়। তারা ইদানিং আজকাল শুধু দেশে থাকে না, বাংলাদেশিরা ওই শাপলা চত্বর থেকে যে আবার প্রকাশ্য উত্থান ঘটলো 5 মে কান ধরা দিবসে, জঙ্গিবাদের উত্থান যে ঘটলো প্রকাশ্যে, তারপরে এখনো চলছে, চলমান। আর এখন যে সরকার যারা আছে, তারা তো পাকিস্তান বান্ধব, তারা পেয়ারা পাকিস্তানি, মুক্তিযুদ্ধ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী একই সাথে। এমনকি তারা সরাসরি জঙ্গিবাদে বিশ্বাস করে। লস্করে তৈবা কারা? নামগুলো দেখেন, লস্করে তৈবা, পবিত্র লস্কর, চিন্তা করে দেখছেন নাম কি তাদের? হিজবুল আল্লাহর দল, কিন্তু তারা কি করে? সন্ত্রাস করে। এবং এদের সমালোচনা করলে আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে, বলে আমরা ধর্মবিরোধী হয়ে গেছি। তারা আকাম কুকাম করবে, বলা যাবে না, আপনি বলতে পারবেন না। কোন মৌলবী যদি বলে জিন আমার এসে 10,000 টাকা দিছে মোবাইলে, এটা আপনাকে মানতে হবে, কারণ তার মাথায় টুপি আছে আর গালে দাঁড়িয়ে আছে। সে যত ঠাড়া বাড়া কথা, মিথ্যা কথা বলুক, তাকে মানতে হবে। এই দেশের সাম্প্রদায়িক মানুষগুলো, এই দেশের মানুষের মনে মননে মগজে যেভাবে বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদে উস্কে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকরণ করা হয়েছে, অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশি হুমকির মধ্যে পড়বে। এই বিশেষ করে সর্বশেষ যে 7 জনের কথা বললেন, এরা গ্রেপ্তার হওয়ার পরে পুরো ভারত কিন্তু নড়ে চড়ে বসেছে, সরকার সহ সাধারণ মানুষ, পুরো দেশের মানুষ। এই যে 15-20 দিন আগে, 1 মাস আগেও আরো গ্রেপ্তার হয়েছিল। পুরো ভারত এখন নড়ে চড়ে বসেছে। এটা আমাদের দেশের জন্য, ভারতের কাছে এবং বিদেশের কাছে আমাদের যে চিত্রটা চলে গেল, আমাদের যে চেহারা প্রকাশ হলো, এটা আমাদের জন্য অর্থনীতি, আমাদের ভবিষ্যতে ভিসা নীতি, এগুলোর জন্য বিপজ্জনক হয়ে যাবে, বুমেরাং হয়ে যাবে। এটা করার মাধ্যমে সন্ত্রাস পাকিস্তানের ব্যবসা যে শুরু করলো বাংলাদেশ, এই যে যে জঙ্গি রপ্তানির ব্যবসা, মূলত এই ব্যবসাটা এসেছে পাকিস্তান থেকে। এটা পাকিস্তানের আইএসআই এই ব্যবসাটা করে।